আকাশ, ওঠ, একটু কাজ আছে। আর একটু ঘুমাই, পরে উঠবো। কালকে নতুন ভাড়াটিয়া এসেছে, তাদের ঘরের একটা ফ্যান ঘুরছে না কেন, দেখে আয় না, যা। পারবো না, মোড়ের মাথা থেকে বাবু ভাইকে আসতে বলো। এই সামান্য কাজে বাবুকে লাগবে না, তুই নিজে গিয়ে দেখে আয় না একটু। ধুর, পারবো না। যদি ঠিক করিস তাহলে এই মাসের ভাড়া থেকে কিছু তোকে দেব। আগে বলবা না? এখনই যাচ্ছি। আমি সকালে, সরি, সকাল বললে ভুল হবে, এক প্রকার দুপুরবেলা 10:30 বাজে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। আমার পরিচয়টা দিয়ে দেই, আমি আকাশ, বাবা মায়ের দুই মাত্র সন্তান। কারণ আমার একটা 2 বছরের ছোট বোন আছে। আমি এবার অনার্স 3rd ইয়ারে পড়ি। আমি খুলনা থাকি। আর আমার বাবার একটা বড় দোকান আছে, যেখানে আমি বাজারের দিন ছাড়া বসি না। কারণ এই দিনে সকল খুচরা দোকানদারেরা দোকানের জন্য মাল কিনে নিয়ে যায়, তাই অনেক ভিড় হয়। আর ক্যাশ থেকে টাকা মেরে দেওয়া যায়, তাই দোকানে বসি। যদিও 2জন কর্মচারী আছে, আর আমাদের 3তলা একটা ফ্ল্যাট আছে, যার 2তলা ভাড়া দেওয়া হয়। আমি মায়ের ডাকে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চলে গেলাম নিচের তলায়, যেখানে নতুন ভাড়া দেওয়া হয়েছে। আমি গিয়ে কলিং বেল দিলাম, তখন কে যেন দরজা খুললো। আমি নিচের দিকে তাকিয়ে মোবাইল টিপছিলাম, তখনই একটা মেয়ে বলে উঠল, আহ, আপনি এখানে? আরে আপনি এখানে কেন? আমি এখানে মানে কি? একটা সুন্দরী মেয়ে দেখেছেন আর পিছন পিছন ফলো করতে করতে এখানে চলে এসেছেন? লে, আমি আমার বাড়িতে ওনাকে ফলো করব? কোত্থেকে যে আসে এমন পাগল ছাগল। কি? আপনি আমাকে পাগল বললেন? তো ওকে তো আজ... কিরে মা, কে এসেছে? একজন মধ্যবয়স্ক মহিলা এসে বলল, না আম্মু, এই যে একটা আজাইরা লোক। কি? কে দেখি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমি এই বাড়ির মালিক আসাদুজ্জামানের একমাত্র ছেলে আকাশ। ও, তুমি? বাবা ভেতরে আসো, কাল তোমার মায়ের সাথে কথা হয়েছে। আন্টি, আপনাদের নাকি একটা ফ্যান ঘুরছে না, তাই মা পাঠিয়েছে। হ্যাঁ বাবা, এটা ঘুরছে না, দেখো তো কি হয়েছে। আচ্ছা বাবা, চা করে দেবো? না আন্টি, আমি চা পছন্দ করি না, কিন্তু একটু শরবত হলে ভালো হতো। তাসফিয়া, যা না একটু শরবত বানিয়ে নিয়ে আয়। ও, তার মানে মেয়েটার নাম তাসফিয়া। এতক্ষণ আন্টির সাথে কথা বলছিলাম, আর তাসফিয়া রাগে ফুঁসছিল। হন হন করে হেঁটে গেল রান্নাঘরের দিকে শরবত বানাতে। আপনারা তো কিছুই বুঝছেন না, তাহলে একদিন ফ্ল্যাশব্যাকে যাই। কাল বিকেলের দিকে আমি আমাদের এলাকার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, তখন পেছন থেকে একটা মেয়ে এসে বলল, এই যে মিস্টার, একটু ব্যাগটা ধরবেন? মেয়েটার দিকে তাকিয়ে দেখি একটা অপরূপ সুন্দরী আমার সামনে দাঁড়িয়ে আছে। ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম। কেন নয়, অবশ্যই ধরবো। আমি মেয়েটার হাত থেকে ব্যাগটা নিলাম। আপনি কি এলাকায় নতুন? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের সাথে এই এলাকায় নতুন এসেছি। রাস্তায় কাকে যেন খুঁজছিল মনে হয়, তার বাবা মাকে। আচ্ছা ভাইয়া, আপনি তো এই এলাকায় থাকেন। ভাইয়া বলার সাথে সাথে আমি ব্যাগটা রাস্তায় ফেলে দিলাম। এইটা কি করলেন? আপনি আমাকে কি বললেন? কেন, আমি আবার কি করলাম? আপনি আমাকে ভাইয়া বলে ডাকলেন কেন? ভাইয়া বলেছি, বেশ করেছি, তার জন্য আমার ব্যাগ ফেলে দেবেন? আমিও বেশ করেছি, ফেলে দিয়েছি। অসভ্য ছেলে, একটা কুত্তা বিলাই খাটাস, আমার ব্যাগ নষ্ট করে দিয়েছে, ইচ্ছে করছে মেরে ফেলি। আরও অনেক কিছু বলল। তখন আমার ফোনে আমার এক বন্ধুর রাফির ফোন আসে। আমি সেখান থেকে কথা বলতে বলতে চলে আসি। আসার সময় পিছনে তাকিয়ে দেখি মেয়েটা আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে, আর এই মেয়েটাই তাসফিয়া। এবার বাস্তবে ফিরি। আমি ভেবেছিলাম এই মেয়েটার সাথে আর কোনো দিন দেখা হবে না, কিন্তু এখন যে এই মেয়ে পুরো আমাদের বাড়িতে ভাড়া থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলে ফ্যানের সমস্যা ঠিক করা হলো, আর তাসফিয়া ও শরবত নিয়ে এলো। আমার হাতে যখন দিচ্ছিল তখন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হয় যেন আমাকে পানি ছাড়া গিলে খাবে। আচ্ছা আন্টি, গেলাম, কখনো দরকার হলে বলবেন। আচ্ছা বাবা, বলবো। আর এই হলো আমার মেয়ে তাসফিয়া, আর একটা ছোট ছেলে আছে, নাম ইমন। আমি যখন চলে যাচ্ছিলাম তখন তাসফিয়াকে কানে কানে বলে এলাম, আপনি দেখতে অনেক অনেক সুন্দর, রাগলে আরও সুন্দর লাগে। আমি আর সেখানে থাকলাম না, থাকলে আর জীবিত থাকতাম না, শহীদ করে দিত। আমিও চলে এলাম আমার রুমে। তারপর নাস্তা করে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখলাম তাসফিয়া কোথায় যেন যাচ্ছে। তখন আমার এক ফ্রেন্ড বলল, দোষ, এই মেয়েটাকে আগে দেখি নাই, এই এলাকায় নতুন নাকি? হুম,
আমাদের বাড়িতে নতুন ভাড়া থাকে। দেখতে কিন্তু অস্থির, সেটিং করায় দে না। শোন, ওইটা আমার ঠিক আছে, ওর দিকে চোখ দিবি না, ভাবি বলে ডাকবি। আগে বলবি না আমাদের ভাবি হয়? এখন বললাম তো। ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? এই যে তুমি প্রেম করছো সেই জন্য। আরে ভাই, আমার শুধু পছন্দ হয়েছে, এখনো তাকে বলি নাই। তো বলে দিবি। যে রাগী, আমায় জায়গায় জায়গায় চিবিয়ে খেয়ে ফেলবে। তার মানে তুই যে ভাবিকে পছন্দ করিস, বলবি না? আরে বলবো না কেন, বলবো তো, পরে বলবো। আচ্ছা, যা খুশি কর, ট্রিট কিন্তু পরে মনে করে দিতে হবে। আচ্ছা। আমি ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে এলাম বাড়িতে। সন্ধ্যায় রুমে বসে বই পড়ছিলাম, তখন আমার বোন রিমি এলো। ভাইয়া, তোর অবস্থা কি? কেন, কি হয়েছে? তুই নাকি আমার বান্ধবী রুমাকে বলেছিস তুই রুমাকে ভালোবাসিস। হ্যাঁ বলেছি, পছন্দ হয়েছে তাই বলেছিস, তো সমস্যা কি? সমস্যা ছিল না, তুই শুধু রুমাকে না আমার অন্যান্য বান্ধবীদেরও বলেছিস, তারা সবাই আমাকে বলেছে। হ্যাঁ বলেছি। তুই কি একসাথে সবার সাথে রিলেশন করবি? আরে না, মনে কর একসাথে সবাইকে অফার দিলাম, কেউ না কেউ তো ঠিক ধরবে, তো যে ধরবে তার সাথে প্রেম করব। তুই কোনোদিন ভালো হবি না। হব না। আর কিছু বলবি? হ্যাঁ, একটা জরুরি কথা, আমার ব্যাগ থেকে যে টাকা নিয়েছিস ফেরত দে। তোর ব্যাগ থেকে আবার কখন টাকা নিলাম? শোন ভাইয়া, মিথ্যা বলিস না, টাকা ফেরত দে, না হলে বাবাকে বলে দেব। যা পারিস কর, আমি তোর টাকা নাই নাই। আমি এই বলে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সিগারেট টানছি, তখন মনে হলো কে যেন এদিকে আসছে। সিগারেটটা ফেলে দিয়ে তাড়াতাড়ি নিচে যাচ্ছিলাম, তখন কার সাথে যেন ধাক্কা খেয়েছি। যার সাথে ধাক্কা লেগেছে তার দিকে তাকিয়ে দেখি সে তো তাসফিয়া। দেখে চলতে পারেন না? চোখ কোথায় রেখে আসেন? আপনার মতো সুন্দরী মেয়ে থাকলে কি আর চোখ চোখের জায়গায় থাকে? কি কি বললেন? কেন, আপনাকে সুন্দরী বললাম। আচ্ছা, ভুল হয়ে গেছে, আর বলবো না, পেতনি বলে রাখবো। অনেক রেগে চিৎকার করে বলল। কি আমি পেতনি? আমি আর সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম আসাদের চায়ের দোকানে। ওখানে বসে সবাই আড্ডা দেই। সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে এলাম। আমি রুমে বসে মোবাইলে গেম খেলছি, তখন রিমি এসে আমাকে খেতে ডেকে গেল। খাবার টেবিলে গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। তাসফিয়া, ওর মা বাবা আর ছোট ভাই রয়েছে, মনে হয় আজকে দাওয়াত দিয়েছে। তাসফিয়ার কাছের চেয়ারটা টেনে নিয়ে বসলাম। দেখলাম আমার দিকে একবার রাগি চোখে তাকিয়ে আবার খাবার খাওয়ায় মন দিচ্ছিল। আমার বাবা, তাসফিয়ার বাবা বিভিন্ন কথা বলছিল, এই যেমন তাসফিয়া লেখাপড়ায় ভালো, সারাদিন পড়াশোনা করে, আর আমার বাবা আমার বোনের ভালোগুলো বলছিল, আর আমার যত খারাপ দিক আছে, যেমন ক্লাস ফাঁকি দেওয়া, মিথ্যা বলা, ঘুম থেকে দেরিতে ওঠা ইত্যাদি। কোনো মতে খাবার খেয়ে একটু মোবাইলটা দেখে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আমার একটা বাইক আছে। তখন আমার বোন রিমি আসলো, সাথে তাসফিয়া। ভাই, আজকে আমাদের নিয়ে চল। কেন, তোর স্কুটার কোথায়? স্কুটারে একটু সমস্যা হয়েছে, তাই বাবা গ্যারেজে দিয়ে এসেছে। আচ্ছা ওঠ। ভাই, আমার নতুন ফ্রেন্ড তাসফিয়া, তুই তো চিনিস, ও যাবে আমাদের সাথে। তাসফিয়া না তোর ভাবি হয়? কি বললি? কিছু না, ওঠ। খেয়াল করলাম তাসফিয়া আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন চোখ থেকে আগুন বের হচ্ছে। তারপর ভার্সিটিতে চলে এলাম। তাসফিয়া আর আমার বোন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। এইভাবে কেটে গেল প্রায় 5 দিন। প্রায় প্রতিদিনই তাসফিয়ার সাথে আমার ঝগড়া হতো, আর আমি ক্রমশই তাসফিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ভাবছি ওকে মনের কথা বলেই দেব। আজকে বলবো বলে ভার্সিটিতে আমার বন্ধুদের সবাইকে বললাম। সবাই আমাকে সাহস দিল। তাসফিয়া গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছে, আমি দৌড়ে গিয়ে গোলাপ হাতে হাঁটু কেড়ে বসে, আই লাভ ইউ তাসফিয়া, আমি তোমাকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখি সেই দিনই তোমাকে ভালো লেগে যায়। তারপর প্রতিদিন তোমার সাথে ঝগড়া করতে করতে তোমার প্রেমে পড়ে যাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ভার্সিটির সবাই হা করে তাকিয়ে আছে। তাসফিয়া আমার হাত থেকে গোলাপটা নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো, আর গোলাপটাকে হাত দিয়ে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দিল। তারপর হন হন করে চলে গেল। সমস্ত ভার্সিটির স্টুডেন্ট সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমি গালে হাত দিয়ে বন্ধুদের কাছে গেলাম। দেখি তারা এতক্ষণ হাসছিল আর মজা নিচ্ছিল। আমি যখন গেলাম, ভাবি তোমাকে আদর করলো বুঝি? রাফি এটা বলল আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। আহারে, আমার বন্ধুকে আদর করে গালটা লাল করে দিয়েছে। শোনা গো, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? এমনিতে সমস্ত স্টুডেন্টের সামনে থাপ্পড় খেয়েছি, তার উপর এরা মজা করছে। মাথা বেজায় গরম হয়ে গেল। পারভেজ আর মুন্নাকে ধরে মারতে লাগলাম। ওদেরকে মারতে দেখে রাফি দৌড়াতে লাগলো, আমিও ওর পিছু দৌড়াতে লাগলাম।
পুরো ভার্সিটি দৌড় করিয়েছি। তারপর ক্লান্ত হয়ে রাফি এক জায়গায় একটু দাঁড়ায়, আমি গিয়ে তখনই ধরি। দোস্ত ছেড়ে দে, আর পারছি না, অনেক কষ্ট হয়েছে। ছেড়ে দেব কি? এতক্ষণ আমাকে নিয়ে হাসাহাসি, এমনিতে থাপ্পড় খেয়েছি, আবার তোরা হাসাহাসি করলি। রিভেঞ্জ তো নেবই। এত দৌড়াইছি আর শরীরের কিছু নাই, পরে রিভেঞ্জ নিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমাকে আইডিয়া দে কিভাবে তাসফিয়াকে পটাবো। আগে কিছু খাওয়া, তারপর। কিছু খাবি না? দাঁড়া। আরে ফান করছিলাম, খাওয়ানো লাগবে না। আই ক্যান্টিনে ওদের কাছে যাই। তারপর আমরা ক্যান্টিনে গেলাম। তারপর সবাই মিলে বিভিন্ন বুদ্ধি দিল। এই যে তাসফিয়ার পিছনে লেগে থাকতেই হবে যতদিন পর্যন্ত ও না আমাকে ভালোবাসে। ওই দিন আর ভার্সিটি না করে বাড়িতে চলে গেলাম। ছাদে বসে ভাবতে লাগলাম কি করা যায়। তখন দেখলাম তাসফিয়া আর রিমি ভার্সিটি থেকে ফিরছে। তখন মাথায় একটা বুদ্ধি এলো, তাসফিয়ার মা বাবাকে যদি পটাই তাহলে কেমন হয়? তাহলে তারা নিজ ইচ্ছায় তাদের মেয়ের সাথে আমার বিয়ে দেবে। নিজেকে এখন খুব বুদ্ধিমান মনে হচ্ছে। তাসফিয়াদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল দিলাম। তাসফিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে তো অবাক, সাথে আজকের ঘটনার জন্য বেজায় রেগে আছে। কি ব্যাপার, কি চাই এখানে? নিজের হবু শ্বশুর বাড়িতে আসতে কি কোনো কারণ লাগে? তাসফিয়া রেগে আমার দিকে একটু এগিয়ে এসে, কি, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। জানো আমি কিছু করছি না, শুধু ভবিষ্যতে যা হবে তাই বলছি। আমি ওর দিকে এগিয়ে গেলাম। তাসফিয়া একটু পিছনে সরে গেল। আমি তাদের ফ্ল্যাটে ঢুকে গেলাম। আমার পিছনে তাসফিয়া এলো। দেখে আন্টি বসে কিছু নিয়ে চিন্তা করছে। আন্টি কেমন আছেন? আরে বাবা, তুমি? ভালো আছি। তুমি, তোমার মা, বাবা কেমন আছে সবাই? জি আন্টি, সবাই ভালো আছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি টেনশনে আছেন। নির্লজ্জ একটা। আস্তে করে বলল তাসফিয়া। দেখো, তোমার আঙ্কেল তো অফিসে গেছে, এদিকে আমাকে টাকা দিয়ে গেছে বাজার করতে। তুমি বলো আমি কিভাবে বাজার করব? আর বাড়িতেও কোনো বাজার নেই। আকাশ, এই তো তোর সুযোগ, কাজে লাগা, কাজে লাগা। মনে মনে বললাম, আরে আন্টি আমি আছি তো, আমি বাজার করে দেব, কিন্তু অনেক বাজার তো তাই। বাবা, তুমি বাজার করবে? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তাসফিয়া যাবে। মা আমি কেন যাব? আমি পারবো না। একদিনই তো ছেলেটা যাবে, তুই যা। তাসফিয়া এক প্রকার বাধ্য হয়ে আমার সাথে বাজারে গেল, কিন্তু অনেক রেগেছিল। বাজার করে চলে এলাম। আন্টি তো অনেক খুশি হয়েছে এবং আমার প্রশংসা করলো। আর তাসফিয়া তো রেগে আগুন। আমি চলে এলাম পরের দিন। আমি আর আমার বন্ধুরা মোড়ের মাথায় বসে আড্ডা দিচ্ছিলাম। তখন তাসফিয়া আর ওর ভাই কোথায় যেন যাচ্ছিল। রাফি তাসফিয়াকে উদ্দেশ্য করে, সালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমাকে বললেন? জি ভাবি। কিন্তু আমি তোমাদের ভাবি হলাম কবে আর কিভাবে? আরে আকাশ যখন আপনাকে প্রপোজ করে সেই দিন থেকেই আপনি আমাদের ভাবি। আমাকে ভাবি বলে ডাকবে না। কিন্তু কেন ভাবি? ধুর, যেমন অসভ্য ছেলে তার তো তেমনই বন্ধু হবে। তাসফিয়া রেগে সেখান থেকে চলে যায়। এখানেই প্রায় তাসফিয়াকে বিরক্ত করতাম। আর দিনে যেখানে সুযোগ পেতাম সেখানে প্রপোজ করতাম, আর থাপ্পড় তো থাকতই। আর আমার এলাকার ভাই ব্রাদারদের শিখিয়ে দিলাম তাসফিয়াকে ভাবি ডাকতে। তখন থেকে সবাই তাসফিয়াকে ভাবি ডাকে। কিন্তু ঝামেলা শুরু হলো সেই দিন থেকেই, যেদিন আমাদের বাড়িতে ওপরতলায় নতুন ভাড়াটে এলো। তারা স্বামী স্ত্রী, আর তাদের দুই ছেলে। বড় ছেলে মনে হয় আমার থেকে বছর 2-1 ছোট, আর ছোটটা এবছর ক্লাস 7-এ পড়ে। বড় ছেলের নাম আশিক। দেখে মনে হয় অনেক ভালো ছাত্র, প্রায়ই পড়াশোনা নিয়ে থাকে, আর তাসফিয়াদের সাথে একই সাবজেক্টে পড়ে। তাই তাসফিয়া আশিকের কাছে নোটস এবং বিভিন্ন বিষয়ে সাহায্য চাইতে যেত। কিন্তু ইদানিং ওদের মেলামেশা বেড়ে গেছে। প্রায় দেখতাম ছাদে বসে আড্ডা দিচ্ছে, একসাথে ভার্সিটিতে যাচ্ছে। আর এইটা আমার একদম সহ্য হচ্ছিল না। তাই একদিন তাসফিয়া বিকালে কোচিং থেকে ফিরছিল। তখনই ওর পথ আগলে দাঁড়াই। আমাকে সাইড করে যাচ্ছিল, কিন্তু আমি আবার ওকে আটকাই। কি সমস্যা কি আপনার? এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আগে বলো তোমার সমস্যা কি? প্রায় দেখি তুমি আশিকের সাথে মেলামেশা করো। আমি কার সাথে কি করব কি না করব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল বিষয়। আপনাকে কেন বলবো? আমাকে কেন বলবে মানে? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। কি ভেবেছেন এলাকার কিছু পোলাপান দিয়ে ভাবি ডাকাবেন আর প্রতিদিন প্রপোজ করবেন, এতেই ভালোবাসা হয়ে যাবে? ভালোবাসার জন্য মিনিমাম একটা যোগ্যতা লাগে, আর আপনার তো সেই যোগ্যতা নেই। সারাদিন তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েই বেড়ান। তাসফিয়া এসব বলে চলে গেল। তুমি যাই বলো না কেন, ভালো তো তোমাকেই বাসি, আর যেন আশিকের সাথে মেলামেশা করতে না দেখি।
তাসফিয়া আমার দিকে একবার বিরক্তিকরভাবে তাকিয়ে চলে গেল। এভাবে 2 দিন কেটে গেল, কিন্তু তাসফিয়া আর আশিকের মেলামেশা কমার কোনো নাম নেই। তাই বন্ধুরা আমাকে বুদ্ধি দিল আশিককে মানা করতে। তো আশিক আর ওর ফ্রেন্ডরা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছিল। আমি গিয়ে, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। জি ভাইয়া বলেন। যে কথাটা বলতে ডেকেছি, তাসফিয়ার সাথে তোমাকে যেন বেশি ঘোরাফেরা করতে না দেখি। কিন্তু কেন ভাইয়া? কারণ তাসফিয়া আমাদের ভাবি হয়, মানে আকাশ তাসফিয়াকে ভালোবাসে। তাসফিয়া কি আকাশ ভাইয়াকে ভালোবাসে? এত কিছু দিয়ে তো আর তোমার কাজ নেই। তোমাকে যেন তাসফিয়ার আশেপাশে না দেখি, মনে থাকবে? জি ভাইয়া। আশিক চলে যায় আর আমরা ক্লাসে যাই। ওদিকে আশিক তাসফিয়ার গিয়ে বলে, তাসফিয়া, একটা কথা বলার ছিল। বলো। না মানে তুমি কি আকাশ ভাইকে লাইক করো, মানে ভালোবাসো? না। কিন্তু আকাশ ভাই বলল তুমি নাকি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। আমি কেন এরকম একটা ছেলেকে ভালোবাসবো? আর ওর মতো ফালতু ছেলের কথায় কান দিও না তো। কিন্তু আকাশ ভাই তো আমাকে হুমকি দিয়েছে, আমাকে তোমার আশেপাশে দেখলে আমাকে মেরে ফেলবে, আরো অনেক কিছু বললো। আশিক মিথ্যা কথা বলল। আরে চিন্তা করো না, আমি আছি তো, কিছু করতে পারবে না। দরকার হয় আসাদ আঙ্কেলকে গিয়ে বলবো। তারপর ওরা কিছুক্ষণ গল্প করলো। এদিকে আমি আর আমার বন্ধুরা মিলে যে যার বাড়ি চলে গেলাম। বিকেলে আবার বাবার দোকানে বসতে হবে। আমি বিকালে দোকানে বসে আছি, তখন তাসফিয়া দোকানে এলো। আরে তাসফিয়া যে, কি ব্যাপার তুমি এখানে? আমার দিকে একবার তাকিয়ে বাবার কাছে একটা ফর্দ এগিয়ে দিয়ে, আম্মু কিছু জিনিস কিনতে পাঠিয়েছে তাই। আচ্ছা। বাবা তাসফিয়া সকল জিনিস দিল। অনেক জিনিস থাকায় ব্যাগ অনেক ভারী ছিল, তাই বাবা আমাকে বলল, আকাশ, এই ব্যাগটা নিয়ে ওকে একটু বাড়িতে পৌঁছে দিয়াই, একা পারবে না। ওকে। আরে আঙ্কেল লাগবে না, আমি একাই পারবো। আরে মা, সমস্যা নাই, ও এগিয়ে দিয়ে আসবে। তারপর আমি ওকে এগিয়ে দিতে গেলাম। দুজনেই চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন আমি নীরবতা ভেঙে বললাম, আর কতদিন বলবো, এবার তো রাজি হও। মানে কি বলছেন? এই তো, আমি তোমাকে ভালোবাসি এই বিষয়ে। দেখুন, আমি আগেও বলেছি আমি আপনার মতো ছেলেকে কখনো ভালোবাসবো না। তাই বলছি, আমার পেছনে ঘোরা ছেড়ে দাও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। যতদিন না তুমি আমাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত আমি তোমার পিছন ছাড়বো না। ননসেন্স। লাভ ইউ টু। আমি কি আপনাকে লাভ ইউ বলেছি? আমার তো মনে হলো তুমি বলেছ। নির্লজ্জ, বেহায়া, অসভ্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা এইভাবে বাড়ি পর্যন্ত চলে এলাম। রাস্তায় অনেকবার ঝগড়া হয়েছে। তাসফিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার দোকানে চলে গেলাম। এভাবে কেটে গেল প্রায় 1 সপ্তাহ, কিন্তু আশিক আর তাসফিয়ার মেলামেশা কমার কোনো নাম নাই। তাই একদিন আশিককে ডেকে নিয়ে একটু হুমকি দিলাম যাতে তাসফিয়ার সাথে বেশি মেলামেশা না করে। কিন্তু পরের দিন আমি আর আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন তাসফিয়া আশিককে নিয়ে আমাদের দিকে আসছে। আশিককে দেখে তো আমি অবাক। ওর মাথায়, হাতে, পায়ে প্রায় সব জায়গাতে ব্যান্ডেজ, মনে হয় কেউ বেধড় পিটিয়েছে। তারপর তাসফিয়া আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আমি আর আমার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছি। আগে জানতাম তুই খারাপ, কিন্তু এতটা খারাপ জানতাম না। একটা ছেলেকে জানোয়ারের মতো মেরেছিস শুধু আমার সাথে মিশে, তাই? আরে তোকে কি বলবো, তুই তো একটা মানুষ না, অমানুষ। তাসফিয়া অনেক রেগে তুই করে বলল। আমি কিছু বলছি না, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ভেবেছিলাম তুই আর যাই হোক একটা ভালো ছেলে, কিন্তু না, তোর মতো জঘন্য আমি আর দুটো দেখিনি। একটা অসভ্য, লোফার, বেয়াদব ছেলে। তুই আশিককে মেরে কি অবস্থা করেছিস দেখ একবার। বিশ্বাস করো, আমি ওকে মারি নাই, ও মিথ্যা বলছে। তোর মতো একটা বাজে ছেলের সাহস কি করে হলো আমার হাত ধরার? আর তোর কথা কি বিশ্বাস করব? নিজের চোখেই তো দেখতে পাচ্ছি কি হাল করেছিস ওর। তাসফিয়া আরো অনেক খারাপ কথা আমাকে বলে আশিককে নিয়ে চলে গেল। আজকে খুব কষ্ট হচ্ছে। আকাশ, তুই কি আশিককে মেরেছিস? না, আমি ওকে মারি নাই। ঠিকই তো, আকাশ কখন আশিককে মারবে? কাল থেকে তো প্রায় সময় আমাদের সাথেই ছিল। তার মানে আশিক কোনো 2 নাম্বারই করেছে, তোর নামে মিথ্যা বলে তাসফিয়ার কাছে খারাপ সাজিয়েছে। আমাদের তো উচিত তাসফিয়াকে সত্যি ঘটনাটা বলা। দরকার নাই, আমাদের কথা বিশ্বাস করবে না, উল্টো আকাশকে আরো অপমান করবে। একটা কথা বলি, তুই তাসফিয়াকে ভুলে যা, কারণ ওই মেয়ে তোকে কোনোদিন ভালোবাসেনি আর বাসবেও না। মাঝখান থেকে তুই বেশি কষ্ট পাবি।
আমি ওদের থেকে চলে আসি। তাসফিয়াকে অনেক ভালোবাসতাম, আমার ভালোবাসা বুঝলো না। আর কোনোদিন ওর পিছনে ঘুরবো না। খুব কষ্ট হচ্ছে। নিজের বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে কলিং বেল দিলাম, মা দরজা খুলে দিল। মাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। ভিতরে গিয়ে দেখি বাবাও রয়েছে, কিন্তু বাবার তো এই সময় বাড়িতে থাকার কথা না। আমি এসব ভাবছিলাম, তখন বাবা আমার সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো, অনেক জোরেই মারলো। তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে। আমার নিজেকেই পাপী মনে হচ্ছে। তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি, তুই আমার ছেলে হয়ে কি করে করতে পারলি? এই প্রথম বাবা আমার গায়ে হাত তুলছে। যতই বকাঝকা করুক না কেন, কখনো গায়ে হাত তোলে নাই। কি হয়েছে? কি করেছি আমি? তাসফিয়া আর আশিকের বাবা মা এসেছিল বিচার দিতে। তুই আশিককে মেরে কি অবস্থা করেছিস তাই বলতে। এবার বুঝলাম কি হয়েছে। বাবা আমাকে আরো অনেক কথা শোনালো, এমনকি আমার মাও আমাকে অনেক কথা শোনালো। তারপর নিজের রুমে চলে যাই, গিয়ে দরজা লাগিয়ে দেই। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি। আমি নিজের মনকে শক্ত করলাম। কি হবে কেঁদে? কার জন্যই বা কাঁদবো? যে মেয়েটা আমাকে ভালোবাসে না। না, আর কোনোদিন তাসফিয়ার সামনে যাব না, ভালো হয়ে যাব। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। রাতে রিমি এসে আমার ঘুম ভাঙলো। ভাইয়া ওঠ, রাত হয়ে গেছে, সকাল থেকে তুই কিছুই খাস নাই, ওঠ খেয়ে নে। তুই চা এখান থেকে, আমার ভালো লাগছে না, খেতেও ইচ্ছে করছে না। এটা বললে কি হবে? আমি জানি তুই তাসফিয়াকে অনেক ভালোবাসতি, কিন্তু ও তোর ভালোবাসা বুঝলো না। তার জন্য কি তুই না খেয়ে থাকবি? চল, মা খেতে ডেকেছে। তারপর এক প্রকার জোর করেই নিয়ে গেল খেতে। খাওয়া দাওয়া শেষ করলাম। এইভাবে কেটে গেল 2 মাস। এই 2 মাসে তাসফিয়াকে অনেকটাই ভুলে গেছি। এই 2 মাসে একবারও তাসফিয়ার সামনে যাই নাই। অনেকটাই নিজেকে পাল্টে ফেলেছি। বেশি বাইরে ঘোরাঘুরি করি না, ভার্সিটিতে যাই না। মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেই, বাবার দোকানে বসি, বাবাকে সাহায্য করি। এর ভেতর 2-1 বার তাসফিয়াকে দোকানে আসতে দেখেছি, তাই বাবাকে বলে আমি চলে যেতাম। বাবা বিষয়টা বুঝতো। ওদিকে তাসফিয়া আমাকে ধীরে ধীরে মিস করতে থাকে। আমার সাথে প্রতিদিন ঝগড়া, আমায় বিরক্ত করা সব। প্রথম কয়েকদিন আমি ওকে বিরক্ত করি না দেখে ওর অনেক ভালো লাগছিল। তারপর ধীরে ধীরে আমাকে মিস করতে থাকে। অনেকবার আমার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু আমি করি নাই। একদিন তাসফিয়া ভার্সিটিতে ক্লাস করছিল, তখন ওর এক বান্ধবী খুশি তাসফিয়াকে বলল, তোদের এলাকার আশিক আছে না, আমাদের সাথে পড়ে? কেন, কি করছে? আমাদের এলাকায় গিয়ে একটা মেয়েকে টিজিং করেছিল, তাই আমাদের এলাকার পোলাপান ধরে অনেক মেরেছে। কি কি বলছিস? কবে মারলো? প্রায় 2 মাস আগে। তাসফিয়া মনে মনে বলল, তার মানে আশিক আমাকে মিথ্যা বলেছে, আর আমি ওর কথা শুনে এ কি করলাম? আমাকে আকাশের কাছে ক্ষমা চাইতে হবে, তার আগে ওই আশিকের ব্যবস্থা করতে হবে। কিরে, কি ভাবছিস? না কিছু না, তুই যা বলছিস সত্যি তো? সত্যি মানে আমাদের এলাকার যাহার কাছে জিজ্ঞেস করবি সেই বলবে। আচ্ছা, একটা কাজ আছে। এই বলে তাসফিয়া চলে যায়। তখন তাসফিয়া ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে আশিক ডাকে। তারপর আশিক দৌড়ে গিয়ে তাসফিয়াকে প্রপোজ করে। তারপর তাসফিয়া তার পা থেকে নিজের জুতা খুলে সমস্ত ভার্সিটির সামনে ঠাস ঠাস করে 2টা 2 গালে মারে। সমস্ত ভার্সিটির স্টুডেন্ট তাকিয়ে দেখছিল, 2-1 জন ভিডিও পর্যন্ত করছিল। আশিক সেখানে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনেক জোরে মেরেছে, গাল কেটে গিয়েছে, গাল বেয়ে রক্ত পড়ছে। তাসফিয়া সেখান থেকে বাড়িতে চলে আসে, সোজা আমাদের ফ্ল্যাটে চলে আসে। এসে কলিং বেল দেয়, মা এসে দরজা খুলে দেয়। আরে তাসফিয়া, তুমি এই সময় কিছু লাগবে নাকি? না আন্টি, আকাশ কোথায়? কেন, আকাশ আবার কিছু করেছে নাকি? না আন্টি, ও কিছু করে নাই। আমি একটা বড় ভুল করেছি। বলুন না আন্টি, আকাশ কোথায়? দেখো, মনে হয় ছাদে আছে। আমি ছাদে বসে মোবাইল দেখছি, তখন তাসফিয়া পিছন থেকে বলে উঠল, সরি। আমি অবাক হয়ে পিছনে তাকালাম, কিন্তু কিছু বলি নাই। আমি সেদিন না জেনে ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। কি জন্য? আর আপনি কাঁদছেন কেন? সেদিন আশিকের মিথ্যা কথা শুনে তোমাকে আজে বাজে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, বলে নিচে যাচ্ছিলাম। তাহলে তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? আমার মতো একটা অসভ্য জানোয়ারের সাথে কথা বলবেন? খারাপ লাগবে না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ছোট্ট হাসি দিয়ে চলে এলাম। তাসফিয়া সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। আমি ভাবছি তাসফিয়ার কি হলো? ও কি জেনে গেছে আশিককে আমি মারি নাই? হয়তো। দূর, এসব ভেবে আমার কি? ওকে তো আমি আর ভালোবাসি না, ভুলে গেছি। এইসব ভাবতে ভাবতে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর ওদিকে তাসফিয়া কিছুক্ষণ পর নিজেদের ফ্ল্যাটে চলে গেল। এভাবে কেটে গেল 4-5 দিন। এই কয়দিনে তাসফিয়া আমাকে মনে হয় ভালোবেসে ফেলেছে, কারণ সেদিন আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন তাসফিয়ার সাথে দেখা।
তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। কিভাবে যে বলি। বলেন বলেন, না হলে আমি গেলাম। এই না, বলছি, যেদিন তোমাকে আশিকের মিথ্যা কথায় বিশ্বাস করে অপমান করেছিলাম, বাজে কথা বলেছিলাম, সেদিন থেকে তুমি আর আমাকে বিরক্ত করো নাই। সেদিন থেকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কিছুদিন যেতেই আমি তোমার বিরক্ত করা, প্রতিদিন আমার সাথে কথা বলা, আমার পেছনে ঘোরা, সব কিছু মিস করতে থাকি। নিজেকে কেমন একাকিত্ব ফিল করি। তো এইসব কথা আমাকে বলে কি হবে? না মানে আমি তখন বুঝতে পারলাম তুমি আমার কতটা জুড়ে ছিলে। হে একাকিত্বে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর যখন জানলাম তুমি আশিককে মারো নাই, ও মিথ্যা বলেছে, সেদিনের পর থেকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। আমার মতো একটা জানোয়ারকে ভালোবাসা যায়? হাউ ফানি। প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আমার হাত ধরে তাসফিয়ার চোখের কোণে জল জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আমি তোমাকে এখন আর ভালোবাসি না। আমি চলে আসছিলাম, তখন তাসফিয়া পিছন থেকে বলল, জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। যদি ভালো নাই বাসো, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলে দাও। আমি আর কোনো কথা না বলে চলে যাই সেখান থেকে। হ্যাঁ, আমি তাসফিয়াকে এখনো ভালোবাসি, কিন্তু ওকেও আমি কষ্ট দেব যতটা আমি পেয়েছি। এইভাবে কাটতে লাগলো দিন। তাসফিয়া প্রায়ই আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু আমি ওকে ইগনোর করে চলে যেতাম। এমনই একদিন দোকানে রয়েছে, তখন তাসফিয়া এলো। বাবার কাছ থেকে কিছু জিনিস নিল আর বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। বাবার কাছ থেকে সব কিছু নেওয়া হয়ে গেলে বলল, আঙ্কেল ব্যাগ তো অনেক ভারী, একা কিভাবে নেব? আচ্ছা আকাশ, তুই গিয়ে এগিয়ে দিয়ে আয়। আমি কেন? আবুল ভাইকে বলো। থাক আঙ্কেল, আমি একাই পারবো। আকাশ তুই যা, ওর আরো কাজ আছে। তারপর তাসফিয়ার ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, যদিও বেশি ভারী না। আমরা দুজনে হাঁটছি, তখন তাসফিয়া বলল, আমাকে একটু ভালোবাসা যায় না? আমি কিছু বললাম না। আগে সব সময় ভালোবাসি বলতে, আগে তো আমাকে ভালোবাসতে। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। তাসফিয়া কিছুক্ষণ আমার দিকে একটা অজানা দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর আমরা বাড়িতে চলে এলাম। এভাবে কেটে গেল কিছুদিন, কিন্তু এই কয়দিনে তাসফিয়ার চেহারা একদম ভেঙে পড়েছে, চোখের নিচে কালি জমেছে। একদিন আমি ছাদে বসে আছি, তখন তাসফিয়া আমার কাছে এলো। তাসফিয়া এসে আমাকে যা বলল, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমি কিছু বললাম না। আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে, বাবা আমার বিয়ে ঠিক করেছে। প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। নিজেকে শান্ত করলাম। তো আমি কি করব? আপনার বাবা আপনার বিয়ে ঠিক করেছে, আপনার উচিত তাকে বিয়ে করা। তুমি এই কথা বলছো? জানো না আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি তো তোমাকে ভালোবাসি না। আমি নিচে চলে যাচ্ছিলাম, তখন তাসফিয়া আমার হাত ধরলো টেনে। আমি হাত সরিয়ে নিয়ে একটা থাপ্পড় মারলাম, অনেক জোরেই মারলাম। ফর্সা গাল লাল হয়ে গেছে। আপনাকে আর কতবার বলবো আমি আপনাকে ভুলে গেছি, আপনাকে ভালোবাসি না, আর কখনো যেন আপনাকে না দেখি আমার সামনে। আমি নিচে চলে গেলাম, আর তাসফিয়া পিছন থেকে বলল, মনে রেখো, তোমাকে ছাড়া আমি কাউকে আপন করতে পারবো না। দরকার হয় নিজেকে শেষ করে দেব। আমারও খুব কষ্ট হচ্ছে। সেখান থেকে চলে গেলাম নদীর পাড়ে। আমার যদি খুব কষ্ট হয় তখন এখানে আসি। এক প্যাকেট সিগারেট এনেছি, সব শেষ। নিকোটিনের ধোঁয়ায় নিজেকে পুড়িয়েছি। কতক্ষণ এসেছি জানি না। হঠাৎ আমার মোবাইলের রিংটংটা বেজে উঠল। তাকিয়ে দেখি মা ফোন করেছে। ফোনটা রিসিভ করে, আকাশ, তুই কোথায় আছিস? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি সদর হাসপাতালে চলে আয়, এক্ষুনি। কেন, কি হয়েছে? তুই তাড়াতাড়ি আয়, এলেই বুঝতে পারবি। মা ফোন কেটে দিল। আমি সেখান থেকে সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি আমার মা, বাবা, বোন আর তাসফিয়ার মা, বাবা, ভাই রয়েছে। আমি তাদের কাছে যেতেই ঠাস করে একটা থাপ্পড় মারলো বাবা। আমি হাবলার মতো তাকিয়ে রইলাম। তোর জন্য মেয়েটার আজ এই দশা। কেন, কি হয়েছে? ব্লেড দিয়ে নিজের হাত কেটে সুইসাইড করতে গেছে। কিন্তু এখন ওর কি অবস্থা? এখন আর কেঁদে কি হবে? একটু পরে ডক্টর বের হলো, বলল, আউট অফ ডেঞ্জার, হাত দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে, আর একটু লেট করে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারেন। কিছুক্ষণ পর নার্স এসে খবর দিল তাসফিয়ার জ্ঞান ফিরেছে, আমরা দেখা করতে পারি। সবাই কেবিনে গেল, আমি গেলাম না। কি মুখ নিয়েও বা যাবো ওদিকে? মা, আমাকে তো একবার বলতে পারতি তুই আকাশকে ভালোবাসিস, তাহলে কি আমরা না করতাম? কেন এত ভয়ানক একটা কাজ করলি? যদি তোর কিছু হয়ে যেত? সরি আব্বু,
তারপর সবাই এক এক করে দেখা করলো, কিন্তু তাসফিয়া যেন কাউকে খুঁজতেছিল। সবার শেষে আমি গেলাম। আমাকে দেখে অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। আমি ওর মাথার কাছে বসে, সরি, প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। এখনও নিশ্চুপ কান্না করছে। প্লিজ কথা বলো, আমার খুব কষ্ট হচ্ছে। এবার আমার দিকে ফিরল, কিন্তু কিছু বলল না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি বলে যেই উঠে হাঁটা দিলাম, তখন আমার হাত টেনে ধরলো। তারপর আস্তে আস্তে বেডের উপর উঠে বসলো, আমাকে টান দিয়ে ওর কাছে নিয়ে গেল আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এমনটা কেন করতে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত? হলে হতো, তুমি তো আর আমাকে ভালোবাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সত্যি? হুম। কখনো ছেড়ে যাবে না তো? যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার থাকবো। তোমাকে অনেক ভালোবাসি। আমিও। আচ্ছা এবার ছাড়ো, কেউ এসে যাবে। না, ছাড়বো না। পরে জড়িয়ে ধরে থাকো, এখন শুয়ে পড়ো, তুমি অসুস্থ। তারপর তাসফিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। তাসফিয়াকে 2 দিন পর রিলিজ করে দিল। আমাদের বাড়িতে এখন আমাদের বিয়ে নিয়ে কথা চলছে। সামনে 10 তারিখ বিয়ে। তাসফিয়া তো বেজায় খুশি। আর এদিকে আশিক একটা মেয়েকে জোর করে তুলে নিতে যাওয়ার সময় এলাকাবাসী ধরে পুলিশে দেয় এবং 3 বছরের জেল হয় 10 দিন পর। আজকে আমার বিয়ে, একটা আলাদা মেজাজে আছি। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। এখন আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কি মামা, তাসফিয়া সত্যি সত্যি আমাদের ভাবি হয়ে গেল? আমাদের দোস্ত একটা জিনিস, প্রেম করে বিয়ে করে দেখিয়ে দিল। তাইলে দেখতে হবে তো। আইসে ভাব মারাইতে, এখন থেকে বইয়ের আসল ধরে থাকতে হবে। ভেজা বেড়াল ম্যাও। সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর ভাবিরা এসে নিয়ে গেল আমাকে। দোস্ত, বিড়ালটা মারিস ঠিক মতো। আমি এখন বাসর ঘরের সামনে, ভেতরে ঢুকতে ভয় লাগছে। বুকের ভেতর ফু দিয়ে ঢুকে পড়লাম। গিয়ে দেখি এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। আমার জানা মতে নতুন বউ তো জামাইকে সালাম করে। মনে হয় আমি এসেছি বুঝতে পারে নাই, তাই একটু কাশি দিলাম। তারপরও দেখি কিছু করছে না। আমি ওর কাছে গেলাম, যেই ঘোমটা তুললাম তখন, খবরদার আমাকে টাচ করবি না। তাসফিয়া রেগে আছে, তুই করে বলছে। এ কি, কেন? কারণ আমি সেই কখন থেকে এখানে ঘুমটে দিয়ে বসে আছি, আর তুই এলি এখন। সরি, এবারের মতো মাফ করে দাও। তোর সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। তাহলে আমাদের বাসর হবে না? না, হবে না, এটাই তোর শাস্তি। তাসফিয়া খাটে শুয়ে পড়ল। আমার কি কপাল, বাসরাতে বউ আমাকে পাশে শুতে দেবে না। মনের দুঃখে আমার বইয়ের ভেতরে পৃষ্ঠা কেটে সিগারেটের প্যাকেটে রেখেছিলাম, তাই নিয়ে বেলকনি গিয়ে সিগারেট টানতে লাগলাম। তখনই আমার পেছন থেকে কে যেন চুলটা টেনে ধরলো। তাকিয়ে দেখি তাসফিয়া। আমি একা রয়েছি আর তুই সিগারেট খাচ্ছিস। আমাকে মারতে লাগলো। আরে তুমি তো বললে আমাকে শুতে নিবে না, তাই আর কি। তাই বলে এখানে দাঁড়িয়ে সিগারেট খাবি? আমাকে একটু জোর করতে পারলে না? যদি তুমি রাগ করতে। সবাই সব বিষয়ে রাগ করে না, বুঝলে? সরি। আচ্ছা চলো। চলে আসলাম আমাদের বাসর ঘরে। আমি তাসফিয়ার ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিলাম। আমার প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে তাসফিয়া। হারিয়ে গেলাম একটা অজানা সুখের সাগরে।